বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে 9 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 5। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস সরাতে মাইকিং। খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত 3। ধর্ষণ মামলায় জামালপুরে ইউপি চেয়ারম্যান সহ 7 জনের ফাঁসি, নোয়াখালীতে 1 জনের মৃত্যুদণ্ড। শিল্প কলকারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে সরকার, জানালেন মন্ত্রী। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টানা ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের পৃথক স্থানে 7 রোহিঙ্গা নারী শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 5 জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পাহাড়ি এলাকায় এখনও ঝুঁকিতে আছে বহু পরিবার। অন্যদিকে চট্টগ্রাম এবং রাঙামাটিতেও অতি বৃষ্টিজনিত পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11-তে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়ে 5 জনই। তাদের চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে দ্রুত মাটি খুঁড়ে 5 জনকে উদ্ধার করলেও মারা যান একই পরিবারের 4 জন, আর জীবিত 1 জনকে নেওয়া হয় হাসপাতালে। এই পাহাড় ধসে পড়ায় ঝুঁকিতে আছে আরও অনেক রোহিঙ্গা পরিবার। পুরা মাটি আমার সুদামু আর আমার আব্বুর গায়ের উপরে পড়ছে, ওরা একদম মাটির নিচে খাট ভেঙে মাটির নিচে পড়ে গেছে। তারপর হচ্ছে যে আমার ভাইয়া থানাতে গিয়ে ওদেরকে বাহির করছে, দরজা খুলে আর কি বাহির করে। আমার ছোট ভাইটার কোনো ক্ষতি হয় নাই। মা পোয়া 3 জন মারা গিয়ে তেহিন দিলা এর নিলা হান্দা ভাঙের মধ্যে যা দিলা অন্য জায়গাতে নিলা হান্দকাল আছে। তেহিন দিলা হান্দা ভাঙের ডেলি মানে মরদ আছে। জ্বর বেশ দনক দরিয়া হান্দা ভাঙে লামিয়রদ আছে নিচে। একই পরিবারের তো 3 জন লোক মানুষ মারা গিয়ে। এদিকে মাঝরাতে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 5 সদস্য। ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায়। পরে মাটি খুঁড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী, স্ত্রী ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়। অপর 2 জনকে হাসপাতালে পাঠানো হয়। এই উদ্ধার কাজে সম্পূর্ণরূপে আমাদের এত রাতেও আমাদের ডিজি স্যারের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছিল। উনি সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন, উনি খোঁজ খবর রেখেছেন। ল্যান্ডস্লাইড আরো কয়েকটা জায়গায় হয়েছে, বাট যেই 3টি স্পটে মারা গিয়েছেন এই স্পটগুলো আমাদের যারা অফিসার রয়েছেন ক্যাম্প ইনচার্জ, আমাদের যারা ক্যাম্প ইনচার্জ অফিসের সহকর্মীরা রয়েছেন কিংবা সাইট ম্যানেজমেন্ট এজেন্সির সহকর্মী, প্রত্যেকে কিন্তু এই স্পটগুলো ভিজিট করেছেন গত কদিন ধরেই। তাদেরকে সতর্ক করা হয়েছে সরে যাওয়ার জন্য। একই সময় 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকারমাট এলাকায় পাহাড় ধসে 11 বছরের এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়দের সহায়তায় মা ও ছেলে প্রাণে বাঁচতে পারলেও মারা যান বাবা আলী আকবর। এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছেন রোহিঙ্গারা। আর অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। অন্যদিকে চট্টগ্রামে টানা অতি ভারী বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে মাইকিং করছে জেলা প্রশাসন। রাঙামাটিতেও অতিবৃষ্টিজনিত পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এরই মধ্যে স্থলভাগে উঠে এসেছে। এর প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
জামালপুরের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। ২০২৫ সালের ২৫ মে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। খাগড়াছড়ির রামগড়ে ২য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি মোহাম্মদ শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। এদিকে নোয়াখালীতে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহাদাত নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর গোপালগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশের শিল্প কলকারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম চালু করেছে জানিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারপরও শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিল্প ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শিল্প ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এই জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এছাড়া ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়েন তার সমাধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা এফএসআরইউ আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা এফএসআরইউ যোগ করলে এই পাইপলাইনটাও গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক ভবন সহ সব সংকট দ্রুত নিরসন হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিনু বলেন, সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া উন্নয়নের জন্য ১ সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন ঐতিহাসিক বড় কুঠি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান গ্রহণ করছে জেলার প্রায় ৩৫,০০০ শিক্ষার্থী। সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছে শিক্ষকরা। সম্প্রতি একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়ে বিদ্যালয়ের দপ্তরি আহত হয়েছেন। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। হবিগঞ্জ থেকে সালেম মিয়ার পাঠানো রিপোর্ট। গত ২০ জুন শনিবার সকাল ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ছাদের অংশ ধসে পড়ে। এতে বিদ্যালয়ের দপ্তরি প্রকাশ দাস আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। শুধু হরিশ্যামা প্রাথমিক বিদ্যালয় নয়, গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেশ কিছুদিন আগে এই বিদ্যালয়ের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাদি আহত হন। এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার উপরে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল। ঝড় তুফানের সময় ভেঙে পড়বো দিকে আমরা মসজিদের বারিন্দার যে আমাদের স্কুলের ছাদ ফেটে গেছে, আমাদের স্কুলে আসতে অনেক ভয় হয়। তখন জানি বিল্ডিং ভেঙে পড়ে, দস্যা পড়ে, আমরা আতঙ্কিত আছি সবসময়। পরীক্ষার মধ্যে পরীক্ষা নিতেছি, একটা বাচ্চা বই দিয়েছে, হঠাৎ করে দেখা যায় একটা চাকা নিচে পড়ছে, বাচ্চারা সরে গেছিল, আল্লাহ বাঁচাইছে। এই বিদ্যালয়ে বাচ্চাদেরকে ঝুঁকির কারণে ঝুঁকির মুখে ঠেলে দিতে চাচ্ছে না, আমাদের বিদ্যালয়ে পড়াচ্ছে না। বারবার বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে যাওয়ায় জেলার ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস। বিগত স্যাটিসফাইড হয়ে
2টা আদেশই দিয়েছেন এবং বলেছেন যে আগামী 7 কার্য দিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলায় কতগুলো পুরাতন জরাজীর্ণ ভবন আছে সেই বিষয়ে অবস্থা, সংখ্যা এবং এই বিষয়ের কি পদক্ষেপ সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে 9 উপজেলায় মোট 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি বিদ্যালয়ের ভবন অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যতগুলো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় আছে যেগুলো ভবনের সংকট, সব বিদ্যালয়গুলোতে আমরা এই যে আগামী বছর থেকে আমরা সেই নতুন ভবন আমরা নির্মাণ করতে পারব। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। দীর্ঘ 55 বছর পর পাকিস্তানি আর্মির ছোড়া গুলি অপসারণ করা হয়েছে মন্নাস আলীর শরীর থেকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্র পাচারের মাধ্যমে পেট থেকে গুলিটি বের করা হয়। 1971 সালে দুর্গাপুরে 3 জন পাকিস্তানি মিলিটারিকে হত্যা করে মাটি চাপা দেন মুক্তিযোদ্ধারা। এর প্রতিশোধ নিতে পাক বাহিনীও ওই গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে হামলা চালায়। অর্ধশতাধিক মানুষকে ঘরের ভেতরে আটকে রেখে আগুন দেয়া হয় এবং নির্বিচারে গুলি চালানো হয়। এতে অনেকেই নিহত হন আর কেউ কেউ দৌড়ে পালিয়ে প্রাণী রক্ষা করেন। মন্নাস আলীও তাদের মধ্যে একজন ছিলেন। পালানোর সময় মিলিটারির ছোড়া একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। শরীরে গুলি নিয়েই কেটে যায় প্রায় দীর্ঘ 55 বছর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি আলোচনায় আসলে চিকিৎসকদের সহযোগিতায় অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি তার শরীর থেকে অপসারণ করা হয়। ফুটপাথ দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে কুমিল্লা নগরীর 8টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করেছে সিটি কর্পোরেশন। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, যানজট নিরসন ও ফুটপাথ দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান, মাইকিং ও একাধিকবার সতর্ক করার পরও কিছু প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীর বাজার এলাকার 8টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউটপোস্ট উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে 51 বিজিবির অধীনে নির্মিত বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুর রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। উদ্বোধন শেষে বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন তিনি। প্রথমবারের মতো ট্যাক্স না বাড়িয়ে বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান সরকার এই বাজেট ঘোষণা করেন। এবারে বাজেটে নতুন করে কোনো কর ধার্য করা হয়নি। মৌলিক অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধির পর ওই সব এলাকায় কর ধার্য করা হবে বলেও জানান প্রশাসক। ডিম ও মুরগি উৎপাদন ব্যয়ের সাথে বিক্রির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মহাসড়ক অবরোধ করে ডিম ভেঙে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন। দুপুরে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে খামারিরা উৎপাদিত ডিম মুরগির সঠিক বিক্রি মূল্য না পাওয়ার ক্ষোভে মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ করেন। এ সময় বক্তারা দাবি আদায় না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। লালমনিরহাটের কালীগঞ্জে 2 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ডাক বিভাগের কর্মচারীরা। সকালে উপজেলার ডাকঘরের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন তারা। কর্মচারীরা জানান, দৈনিক মাত্র 150 টাকা পারিশ্রমিকে তাদের দায়িত্ব পালন করতে হয়। এই ভাতা 3 গুণ বৃদ্ধি এবং ইডি কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে নাটোরে 2 দফা দাবিতে 101টি শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে কর্মচারীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।